গুড ইভিনিং সবাইকে। আজ হলো 4 আগস্ট মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 15 সেপ্টেম্বর উড়ালপুলের নির্মাণ কাজ শুরুর লক্ষ্য জানালেন মন্ত্রী কৌশিক। শিলচরে ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত উড়ালপুল তৈরির জন্য পাইল টেস্টিং প্রক্রিয়া শুরু হয়েছে গত 31 জুলাই। পাইল টেস্টিং প্রক্রিয়া স্বাভাবিকভাবে পার হয়ে গেলে আগামী 15 সেপ্টেম্বর থেকে নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেছেন রাজ্যের নগর উন্নয়ন সহ অন্যান্য বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি জানান, সেপ্টেম্বরে নির্মাণ কাজ শুরুর পর পরবর্তী বর্ষার মরশুম আসার আগে কাজ অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী রায় শিলচরে জেলা কমিশনারের কার্যালয়ে পূর্ত, NHIDCL এবং রাজস্ব বিভাগের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেন। বৈঠকে উড়ালপুল সহ শহরের বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত রাস্তার কাজ, মধুরাঘাট সেতু, ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তার কাজ, বদরপুর মালিডহর, শিলচর জিরিবাম, পয়লাপুল হাংরুম, বড়খোলা কালাইন রাস্তা এবং শিলঘাট সেতু নিয়েও পর্যালোচনা করা হয়। বৈঠকের পর মন্ত্রী রায় সংবাদ মাধ্যমকে জানান, শিলচরে উড়ালপুলের নির্মাণ কাজ যাতে আগামী 15 সেপ্টেম্বর থেকে শুরু করা সম্ভব হয়, একথা মাথায় রেখে গোটা প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার কথায়, সেপ্টেম্বরে বর্ষার মরশুম শেষ হয়ে যাবে। 15 সেপ্টেম্বর থেকে কাজ শুরু করা সম্ভব হলে পরবর্তী বছর বর্ষার মরশুম শুরুর আগে কাজ অনেকখানি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। কথার সূত্রে তিনি বলেন, জমি অধিগ্রহণকে ঘিরে উড়ালপুলের নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নির্মাণ কাজ শুরু করা হবে রাঙ্গিরখাড়ির দিক থেকে। প্রথম 900 মিটার অংশে জমি অধিগ্রহণের প্রয়োজন পড়বে না। এই অংশে নির্মাণ কাজ চলতে থাকার মধ্যেই বাকি অংশের জমি অধিগ্রহণ প্রক্রিয়া সেরে নেওয়া হবে। জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে 86 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়ে তিনি আশা ব্যক্ত করেন, বাকি 63 কোটি টাকাও শীঘ্রই বরাদ্দ করা হবে। মালুগ্রাম দুধপাতিল সংযোগকারী মধুরাঘাট সেতুর অ্যাপ্রোচের জন্য জমি অধিগ্রহণেও অর্থ বরাদ্দ হয়েছে এবং এই প্রক্রিয়ায় নোটিশ ইস্যুর মতো প্রাথমিক স্তরের কাজ 3-4 দিনের মধ্যেই শুরু করা হবে বলে তিনি জানান। ক্যাপিটাল মোড় থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তা NHIDCL-এর হাত থেকে পূর্ত বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্ত্রী জানিয়েছিলেন আগেই। এদিন জানান, এই প্রক্রিয়া বর্তমানে চলছে, শীঘ্রই তা হয়ে যাবে বলে আশা। এর মধ্যে পূর্ত বিভাগ থেকে এই কাজের জন্য 5,48,00,000 টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। মেহেরপুর বীরবল বাজার থেকে মেডিকেল কলেজ হাসপাতাল মোড় পর্যন্ত রাস্তার প্রাথমিক স্তরের কাজগুলো 20 আগস্টের মধ্যে শুরু করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। বৈঠকে অন্যান্য যেসব কাজ নিয়ে পর্যালোচনা করা হয়েছে সেসবের ক্ষেত্রেও ইতিবাচক চিত্র ফুটে উঠেছে বলে জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি কাজ যাতে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ করা সম্ভব হয়, এর জন্য ঘন ঘন পর্যালোচনা বৈঠকে বসবেন তিনি। আগামী 14 বা 16 আগস্ট ফের তিনি বিভাগগুলোর আধিকারিকদের নিয়ে বসবেন পর্যালোচনা বৈঠকে। অপরদিকে যন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, প্রতিবাদস্থলের ঠিকানা বদল নিয়ে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট। 1724 সালে স্থাপিত হয় যন্তর মন্তর, অর্থাৎ 300 বছরের জন্মদিন আগেই পেরিয়ে এসেছে এই স্থান। তবুও এদেশে যন্তর মন্তর নামটি প্রায় নিয়মিত উচ্চারিত হয়, কারণ দিল্লিতে কোনো বিক্ষোভের ঘটনা ঘটলেই তা প্রদর্শনের স্থান হিসেবে এই জায়গাটিকেই বেছে নেওয়া হয়। ঐতিহাসিক এই প্রতিবাদস্থলের ঠিকানা বদলছে এবার সুপ্রিম কোর্টে দায়ের হলো একটি জনস্বার্থ মামলা। এ বিষয়ে কেন্দ্রের জবাব তলব করে ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকারকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। মামলাটি দায়ের করেছেন সতীশ চাঁদ কৌশিক। আবেদনে তিনি দাবি করেছেন, যন্তর মন্তর এখন আর বিক্ষোভ প্রদর্শনের জন্য উপযুক্ত স্থান নয়, কারণ সেখানে আয়োজিত কর্মসূচিগুলি স্থানীয় বাসিন্দাদের জন্য অসুবিধার সৃষ্টি করে, ব্যাহত হয় চিকিৎসা পরিষেবার মতো একাধিক জরুরি পরিষেবা। তাই যন্তর মন্তরের সমস্ত আন্দোলন কর্মসূচি বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়েছেন সতীশ। পরিবর্তে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শনের জন্য বিকল্প স্থানেরও দাবি করেছেন তিনি। মামলাকারীর যুক্তি, সীমিত পরিসরে এবং নিয়ন্ত্রণযোগ্য আন্দোলনের জন্য বহু আগে যন্তর মন্তরকে নির্দিষ্ট করা হয়েছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভিন্ন। আবেদনে বলা হয়েছে, বর্তমান যুগে ডিজিটাল মাধ্যমের উপর ভর করে আন্দোলনগুলি সংগঠিত করা হয়। অনুমান ছাড়াই কয়েক ঘন্টার মধ্যে হাজারে হাজারে মানুষ সেখানে যোগ দেন। তাই যন্তর মন্তর বিক্ষোভ কর্মসূচির জন্য আর আদর্শ স্থান নয়। এছাড়া যন্তর মন্তর সংসদ এবং অন্যান্য সরকারি ভবনগুলির খুব কাছে অবস্থিত। তাই যন্তর মন্তরের বদলে আবেদনকারী রামলীলা ময়দান বা অন্য কোনো স্থানকে প্রতিবাদ স্থল হিসেবে নির্ধারণ করার প্রস্তাব দিয়েছেন।
গোটা বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছে শীর্ষ আদালত। এই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনার বেঞ্চ কেন্দ্রীয় সরকারের জবাব তলব করে নোটিশ পাঠিয়েছে। শুনানির সময় আইনজীবীর পক্ষ থেকে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালের একটি সম্ভাব্য রাজনৈতিক মিছিলের প্রসঙ্গ তুলে গত 20 জুলাইয়ের মতো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর অনুরোধ করা হয়। উল্লেখ্য, গত 20 জুলাই ককরোচ জনতা পার্টির ব্যানারে সংসদ অভিযানের ডাক দেওয়া হলে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছিল। তবে ওই নির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচি নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, প্রশাসন এই বিষয়গুলি সামলাতে জানে। পুলিশ ব্যর্থ হলে তখন আদালতে আসা যেতে পারে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, তিনি কেন্দ্রের মতামত ও নির্দেশিকা নিয়ে খুব শীঘ্রই জবাব দেবেন। আগামী দিনে রাজধানীতে প্রতিবাদের নতুন কোনো বিকল্প স্থান নির্ধারিত হয় কিনা এখন সেটাই দেখার। অপরদিকে 25 আগস্টে কি স্বাভাবিক হবে পাহাড় লাইন? আসার পাশাপাশি রয়েছে প্রশ্ন, নিউ হারাঙ্গাজাবে দিনরাত কাজ, কিন্তু সয়েলেই বড় বাধা। আগামী 25 আগস্টের মধ্যে লামডিং বদলপুর পাহাড় লাইন সম্পূর্ণ স্বাভাবিক করার লক্ষ্যমাত্রার ঘোষণা করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। কিন্তু নিউ হারাঙ্গাজাবে সরেজমিনে কাজের অগ্রগতি এবং প্রকৌশলগত বাস্তবতা বলছে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সহজ হবে না। সরকারি তরফে আসার কথা শোনানো হলেও ফিল্ড পর্যায়ে উঠে আসছে একাধিক উদ্বেগও। নিউ হারাঙ্গাজাবে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এনএফএল-এর কর্তব্যরত আধিকারিক সুমিত পাল জানান, আগামী 9 আগস্টের মধ্যে 2 নম্বর লাইন এবং 25 আগস্টের মধ্যে 1 নম্বর লাইন পুনরায় চালু করার লক্ষ্য নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। রেলের শীর্ষ আধিকারিকেরা ঘটনাস্থলে ক্যাম্প করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কিন্তু প্রশ্ন উঠছে, শুধু সময়সীমা ঘোষণা করলেই কি সমস্যার সমাধান হবে? বাস্তবে এনএফএল পাহাড় লাইনকে তেমন গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ উঠছে, কারণ ইতিমধ্যে এক পক্ষকাল হয়ে গেছে, কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত তেমন কোনো নতুন কৌশল প্রয়োগে সক্ষম হয়নি। শুধু পাথর বরাদ করা হচ্ছে, এতে জনমনে আশঙ্কা থাকাই স্বাভাবিক। গত 20 জুলাই 1 নম্বর লাইন এবং 23 জুলাই 2 নম্বর লাইনের নিচে পরপর ভূমিধসের ঘটনা ঘটে। প্রায় 200 মিটার রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে পাহাড়ে রেলপথে ট্রেন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তখন থেকেই চলছে পুনর্নির্মাণের কাজ। রেল সূত্রে জানা গেছে, বর্তমানে 3 শতাধিক শ্রমিক, 14টি এক্সকেভেটর, 10টি জেসিবি, 18টি ট্র্যাক্টর, 4টি ডাম্পার, 3টি রেল পাইলিং সেট এবং 1টি ড্রিল মেশিন কাজে নিয়োজিত রয়েছে। যন্ত্রপাতি ও জনবলের ঘাটতি নেই বললেই চলে, কিন্তু মূল বাধা অন্যত্র। রেলের একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি, নিউ হারাঙ্গাজাবের ভূস্তরই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং উদ্বেগের কারণ। নতুন ট্র্যাক বসানোর জন্য স্থায়ী ভিত্তি তৈরি করা যাচ্ছে না। পাথরের ডাস্ট ফেলে মাটি শক্ত করার চেষ্টা করা হলেও অল্প বৃষ্টিতেই তা বসে যাচ্ছে। বোল্ডার দিয়ে গ্যাবিয়ন ওয়াল নির্মাণের উদ্যোগও সফল হচ্ছে না, কারণ মাটি পর্যাপ্ত স্থিতিশীল নয়। আর এতেই রেলের কপালে নিউ হারাঙ্গাজাও নিয়ে চিন্তার বাজ। এক রেল আধিকারিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দিনভর কাজ হচ্ছে, কিন্তু রাতের বৃষ্টি অনেক সময় দিনের অগ্রগতিকে মুছে দিচ্ছে। মূল সমস্যা যন্ত্রপাতি নয়, সয়েল স্ট্রাটা। প্রকৌশল সংশ্লিষ্ট মহলের মতে, পাহাড়ি এলাকায় শুধুমাত্র ট্র্যাক বসিয়ে দিলেই দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত হয় না। দুর্বল সয়েল স্ট্রাটা স্থায়ীভাবে স্থিতিশীল না হলে ভবিষ্যতে আবারও ভূমিধসের ঝুঁকি থেকে যাবে, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তাই দ্রুত ট্রেন চালুর পাশাপাশি দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থাও সমান গুরুত্ব বলে মনে করছে সচেতন মহল। এদিকে রেল কর্তৃপক্ষ এখনও আশাবাদী যে আবহাওয়া অনুকূলে থাকলে 25 আগস্টের মধ্যে নিউ হারাঙ্গাজা অংশে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক করা সম্ভব হবে। তবে ফিল্ড পর্যায়ের বাস্তবতা বলছে, লড়াই এখন আর শুধু ক্ষতিগ্রস্ত রেললাইন পুনর্নির্মাণের নয়, লড়াই পাহাড়ের অস্থির ভূপ্রকৃতির সঙ্গেও। ফলে 25 আগস্টের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তার উত্তর নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের আবহাওয়া ও মাটির স্থিতিশীলতার উপর। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, রেল কি সময়সীমার মধ্যে কাজ শেষ করতে পারবে, নাকি নিউ হারাঙ্গাজাবের দুর্বল সয়েল স্ট্রাটা ফের পিছিয়ে দেবে পাহাড় লাইনের পূর্ণ স্বাভাবিকতা? অপরদিকে নগাঁওয়ের খাতিমারর সিআরপিএফ শিবিরে সহকর্মীর গুলিতে নিহত 3 জওয়ান। নগাঁও জেলার কাতিমারি গ্রান্ড এলাকায় অবস্থিত সিআরপিএফের শিবিরে আজ সকালে ঘটে গেল এক মর্মান্তিক গুলি চালনার ঘটনা। সহকর্মীর গুলিতে 3 সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে এবং গুরুতর হয়েছেন আরও 1 জওয়ান। প্রাথমিক তথ্য অনুযায়ী আজ সকাল প্রায় 7:30 শিবিরের ভিতরে জওয়ানদের মধ্যে বাকবিতণ্ডার জেরে 1 জওয়ান আচমকা সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান।
ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন হেড কনস্টেবল বিষ্ণু পণ্ডিত বাগেল ও এএসআই রামনওয়াল সিং যাদব। পরে অভিযুক্ত জওয়ান এএসআই বাল্লানি প্রেমাপুরম নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মহত্যা করেন। প্রেমাপুরমের বাড়ি অন্ধ্রপ্রদেশে। গুলিবিদ্ধ এএসআই গোবিন্দ শ্রীপালকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত গুয়াহাটিতে পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে পুলিশ ও সিআরপিএফ কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।